রূপ প্রচণ্ড জোরে গাছের সাথে বাড়ি খেয়ে পড়ার পর দাঁড়াতে বেশ কষ্ট হয়, তবুও দাঁড়ায়। এই কাপুরুষ পিছন থেকে আঘাত করিস কেন? সাহস থাকে তোর সামনে থেকে আঘাত কর। 14 বছর ধরে আমি নাফিসার সাথে ছায়ার মতো থাকছি, ও আমার। আর তুই কয়েক মাসের মায় আমার কাছ থেকে কেড়ে নিবি, আর আমি বসে বসে দেখব? বলে রূপের সামনে হাজির হলো কাইফ। তোর উদ্দেশ্য যদি সৎ হতো তাহলে তুই নিশ্চয় সফল হতিস, কিন্তু তুই নিজেই পাপিষ্ঠ। তোর আশা তাহলে কেমনে পূরণ হবে বলেই রূপ হুঙ্কার ছাড়ে। আমি পাপিষ্ঠ হতে পারি, কিন্তু ওর প্রতি ভালোবাসা কখনো মিথ্যা না। তুই যে কত সত্যবাদী তা আমি বেশ ভালো জানি। নাফিসার মা বাবা কে? যে তুই নিজে ওদের মারতে সাহায্য করছিস সেটা তো কখনো মিথ্যা হতে পারে না। কাইফ আর কোনো কথা না বলে ওর আসল রূপে আসে এবং রূপকে কি যেন ছুঁড়ে মারে, যা রূপের কাঁধে আঘাত করে। রূপ বুঝতে পারল এর সাথে এখন পারা বেশ কঠিন হয়ে পড়বে, কারণ পিছন থেকে ও বড় ধরনের আঘাত আগেই করে ফেলেছে। রূপ চেষ্টা করছে কিন্তু আর উঠতে পারছে না। আমার এক আঘাতেই তুই তো দেখছি কাবু হয়ে পড়েছিস। এই শক্তি নিয়ে আমার সাথে লাগতে আসছিস? রূপ একটু হেসে বলল, তুই যেই প্রতিষ্ঠান থেকে জাদু চর্চা করেছিস আমি সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বলেই রূপ ওর পাখা দিয়ে কাইফকে বাড়ি দেয়। কাইফ ছিটকে পড়ে যায়। এবার কাইফ ছলনার আশ্রয় নেয় অদূরে। রূপম দাঁড়িয়ে থাকে এবং ওকে কেউ আঘাত করছে। রূপকে বলল, ছোট্ট ভাইয়ের প্রতি বুঝি দয়া নাই। রূপ রূপমের দিকে তাকাতেই দুই জিন ওর শরীরে রূপার চেইন দিয়ে আটকে ফেলে। এতে রূপের শরীর জ্বলে যায়। আজ তো তুই গেছিস বলে কাইফ রূপকে আঘাত করে। রূপ ধপ করে পড়ে যায়। কাইফ পৈশাচিক হাসি দিয়ে বলে, ছলনার উপর কোনো জাদু বিদ্যা নাই, আর এতে আমি বেশ পটু। এক্ষেত্রে তুই আমার ছাত হওয়ার যোগ্যতাও রাখিস না। রূপের মনে হচ্ছে ওর জীবন শেষ। কাইফ এসে রূপের বুকে ছুরি ঢুকাবে এমন সময় রোজ এসে ধাক্কা দেয় কাইফ কে। রোজ ওর দুইটা ডানা মেলে ধরে বলে, ওর বোন এখনো বেঁচে আছে, আয় এবার। কে আছিস? মোট 17 জন জিন পুরুষ এসে হাজির হয়। সাথে সাথে কাইফ বলল, আমি জানি তোমাদের পরিবারের কেউ না কেউ আছে এখানে, তাই প্রস্তুত হয়েই আসছি বলেই রোজেকে বেঁধে ফেলার হুকুম দেয়। ওরা যেই রোজের কাছে আসে তখন আজগর এসে বলে, রিয়েলি আমাকে যে এই লড়াইয়ে এভাবে অংশগ্রহণ করতে হবে আমি ভাবতেই পারি নাই। এবার কাইফ বেশ ভয় পেয়ে যায়। আমার এলাকায় আসছো, আবার আমার অনুমতি না নিয়ে যুদ্ধ বাঁধাবা? সেটা তো হয় না কাইফ সোনা। কাইফ আজগরকে আঘাত করার প্রস্তুতি নিতেই আজগর বলে, ভুলেও ওই চেষ্টা কর না। আমি তোমারই স্বজাতি, তাই আমাকে মারিয়াম ভেবো না যে আমি তোমার ছল বুঝতে পারব না। মারিয়ামের কথা শুনে কাইফ আতকে ওঠে। কিছু না ভেবেই ভানিশ হয়ে যায় ওর দলবল নিয়ে। রোজ আজগরকে বলল, এই আপনি ভালো চানতে ভাইয়ার কাছ থেকে সরে যান। আজগর বলল, খুবও তো ওদের সাথে লড়তে গিয়েছিলেন, আপনি কি তাদের
সাথে পেরে উঠতেন। রোজ কিছু না বুঝেই আজগরকে শত্রু ভেবে আঘাত করতে যায়। আজগর রোজের এক নিমিষেই হাত ধরে ফেলে এবং বলে, নারীদের মতোই থাকুন। আজগর ওকে ছেড়ে দিয়ে রূপের কাছে যায়। রূপের গা থেকে চেইন খুলে ফেলে। রূপের শরীরের অনেক জায়গা পুড়ে গেছে এবং ও সেন্সলেস হয়ে গেছে। রোজ এবার গিয়ে রূপকে ধরে এবং জোরে জোরে কান্না করে। রোজ বলল, এটা তো সারানো সম্ভব না, কারণ এটা দিয়ে আমাদের আঘাত করলে আমাদের মৃত্যু নিশ্চিত। আজগর বলল, এর ওষুধও আছে বলে চলে গেল। কিছুক্ষণ পর আজগর ফিরে এল এবং রূপের শরীরে কি জানি ছিটিয়ে দিল। রূপের কিছুক্ষণ পর অজ্ঞান ফিরে আসল, কিন্তু ক্ষতগুলো ঠিক আর করা গেল না। রূপকে আজগর ধরে উঠাল এবং নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেই রোজ বলল, আমি গিয়ে যদি কাইফকে শেষ না করি তাহলে আমি ভাইয়ার বোন না। আজগর বলল, মোটেও ও কাজ করবেন না, ভুলেও না। আর কাইফ এখানে নেই, ও অন্য ফন্দি আটছে। ও খুব চালাক। আপনি কে বলুন তো? আর আমাদের সাহায্য কেন করলেন? সেটা সময় হলে জানতে পারবেন। রূপের তাঁবুর কাছে রূপকে রেখে চলে গেল আজগর। রোজ রূপকে রেখে নিজের তাঁবুতে এসে দেখে নাফিসা গভীর ঘুমে মগ্ন। হায়রে, যার জন্য এত কিছু, আর সে কি আরামে ঘুমাচ্ছে বলে রোজ শুয়ে পড়ল। পরদিন সকালে রোজ কাইফের খোঁজ নিয়ে জানতে পারল ও নাকি কি জানি কাজে ব্যাক করেছে। রোজ ভাবল, তাহলে আজগর সত্যই বলেছে। কিন্তু ছেলেটি কে? ভাইয়াকে জিজ্ঞাসা করতে হবে। রূপের কাছে গিয়ে দেখে রূপ বসে আছে। রোজকে দেখে রূপ বলল, আমি এখানে কেমনে রে রোজ? আজগর নামের ছেলেটির জন্য আমরা দুই জনেই কাল বেঁচে গেছি। আজগর ছেলেটি কে ভাইয়া? ও আমাদের কেন সাহায্য করল? ও নাফিসাকে আমাদের বাসায় ড্যাড এর রূপ ধরে রেখে গিয়েছিল। বলতে পারিস ওটা নাফিসার কায়া। খুব শক্তিশালী জিন ও। আমাদের এই কাহিনী নাফিসাকে যেন বলিস না। ও তোর শরীর দেখলেই তো বুঝতে পারবে। তাহলে আপাতত ওর কাছে যাস না। সেটাই ভাবছি। আমি সকালে তাঁবু থেকে বের হয়ে দেখলাম দূরে রান্নার কাজ চলছে। এখনো অনেকেরই ঘুম ভাঙ্গেনি। আমি সকালের আবহাওয়া উপভোগ করার জন্য হাঁটতে বের হলাম। অদূরেই নাকি একটা ঝর্ণা আছে, সেটাই গন্তব্যস্থান। ঝর্ণার কাছে যেতেই রূপকে দেখলাম বসে থাকতে। আমি কাছে গিয়ে বললাম, শুভ সকাল, কেমন আছেন? রূপ বলল, ভালো। এত সকালে এদিকে কেন এসেছ? আমি ওনার কথার জবাব না দিয়ে বললাম, প্রেম করতে এলাম। তা কাউকে খুঁজে পেলে প্রেম করার জন্য? ওর কথা শুনে মেজাজ বিগড়ে গেল আমার। আমি কিছু না বলে ঝর্ণার পানিতে নেমে গেলাম। নাফিসা, বেশি দূরে যেও না, সাঁতার জান না তুমি। আপনি আছেন কিসের জন্য? আমি যদি না থাকি কোনো দিন, আর তখন এই কথাগুলো কাকে বলো তা? কথাটা শুনেই আমার মন খারাপ হয়ে গেল। আমি পানি থেকে উঠে এসে পাশে বসলাম। এই আপনার কি হইছে বলুন তো? এভাবে কেন কথা বলছেন?
কিছু না, যাও এখন এখান থেকে, গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও। শরীর তো অনেকটা ভিজে ফেলে দিস, ঠান্ডা লেগে যাবে। আমি কিছু না বলে উঠে চলে এলাম। কয়েকজন স্টুডেন্ট মিলে ভিজতে এসেছে এটা দেখে রূপ উঠে গেল। রূপ রাস্তা দিয়ে হাঁটতে লাগল। কিছু দূর গিয়ে থেমে যায়। নাফিসা, আমি তোমায় বললাম না ফিরে যেতে, কেন পিছু নিয়েছ? আমি যাব না রূপ, আমি তোমার সাথে থাকব। ওর মুখে প্রথম রূপ নাম ডাক শুনে বেশ ভালোই লাগছে, কিন্তু ওকে কাছে রাখা যাবে না। যাও এখন, স্যারদের কথা শুনতে হয়। না, আমি যাব না। তুমি যাবা না? এক থাপ্পড়ে সব দাঁত ফেলায় দিব বলে জোরে ধমক দেয় রূপ। ওর ধমক শুনে আমার জেদ আরও বেড়ে গেল। আমি সোজা মাটিতে বসে পড়লাম আর বললাম, আমি ফিরে যাব না, আমি তোমার কাছে থাকব এখন বলে টপ টপ করে পানি ঝরে পড়ল কয়েক ফোঁটা চোখ দিয়ে। এটা দেখে রূপ অবাক হয়ে যায়। এত বড় মেয়ে কিনা ছোট্ট বেবিদের মতো মাটিতে বসে জেদ করছে। রূপ একদম কাছে এসে কোনো কথা না বলে আমাকে কোলে নিয়ে বলল, এত বাচ্চামো কেন কর বলতো? আমি না থাকলেও কি এভাবে বাচ্চামো করবা? ওর কথা শুনে আমি কিছু বললাম না, চুপ করে ওর গলা দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। রূপ আহ শব্দ করে উঠল। আমি ভয়ে চট করে হাত ছাড়িয়ে নিলাম। এই আপনার কি হইছে? কিছু না তো। তাহলে সামান্য হাত দেওয়াতে ওভাবে শব্দ কেন করলেন? আরে কিছু না বলেই জঙ্গলের একটা রাস্তা দিয়ে আমাকে নিয়ে নেমে গেল। একটা গাছের নিচে গিয়ে থামল। আমাকে ও কোল থেকে নিচে নামাতেই ওর গায়ের কিছুটা চাদর সরে গেল। আমি বললাম, এই দাঁড়ান বলছি, আমি তো দাঁড়িয়েই আছি, কিছু বলবে? আপনাকে আদর করব। নাফিসা নেভার টেল আ লাই। বোঝেন যখন সব, তাহলে দূরে কেন? বলেই ওর চাদর এক ঝটকায় খুলে ফেলি। এটা আমি কি দেখলাম? জাস্ট আমি পাগল হয়ে যাব। পুরো শরীর লাল ডোরা কাটার মতো পুড়ে গেছে। আমি চিল্লায় বললাম, এই আপনার এগুলো কি হয়েছে? কিছু না বলেই আবার চাদরটা গায়ে দিতে যেতেই আমি আবার টান মেরে কেড়ে নেই। আপনার কষ্ট হচ্ছে, আপনি তবুও চাদর কেন পরছেন? এতক্ষণ আমায় কোলে নিয়েছিলেন, না জানি কত কষ্ট আপনার হইছে। আরে কিছু না, এমনি সেরে যাবে কয়েক দিনে। আমি এতটুকু বুঝলাম ওর অলৌকিক শক্তি দিয়েও যখন এটা ভালো হয়নি, মানে এটা গভীর ক্ষত চিহ্ন। এত ফর্সা শরীর আর সেখানে এগুলো নিষ্ঠুর দাগগুলো আমি মেনে নিতেই পারছি না। রূপ খুব ক্লান্ত বলে ওখানেই হয়তো বসে পড়ল। আমার এত খারাপ লাগছে ওকে এভাবে দেখে। আমার চোখে আর পানি বাঁধ মানছে না। এই পাগলি কাঁদছ কেন? আমি ঠিক আছি তো। এবার আমি রেগে গিয়ে বললাম, আমি ঠিক আছি। কেমন ঠিক আছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে বসে পড়লাম ওর কাছে। রূপের পিঠের ক্ষত গুলোতে কয়েকটা কেস করতেই ও চোখ বন্ধ করে ফেলল।
আমি আলতো করে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ওর কাঁধে মাথা রেখে বসে আছি। ওর কাঁধ বেয়ে আমার চোখের পানি বেয়ে পড়ছে। ও কিন্তু কোনো রিয়্যাক্ট দেখালো না। আমি বললাম, এগুলো দাগ কোনোভাবেই ভালো হবে না। ও চোখ বন্ধ করে বলল, অনেকদিন সময় লাগবে এবং কিছু কিছু সারা জীবনের জন্য থেকে যেতে পারে। আমি ওর কাঁধ থেকে মাথা তুলে সামনে এসে বললাম, এই সব হলো কি করে? কাল রাত অবধি ভালো ছিলেন তো? রূপ চুপ করে আছে। আমি আর কিছু না বলে উঠে দাঁড়ালাম। এই ছেলেটিকে আমি আজ অবধি বুঝতে পারলাম না। আমার প্রশ্নের কোনো জবাব দিতে তার কোনো দায় নেই। খুব খারাপ লাগছে। ও কেন এমন? এই কথা ভেবে পিছে তাকিয়েই আমি অবাক। ওর শরীরের দাগগুলো ধীরে ধীরে মিশে যাচ্ছে আমারই চোখের সামনে। হোয়াট সারপ্রাইজ! রূপ চোখ বন্ধ করেই ছিল। আমি রূপ বলে চেঁচিয়ে উঠলাম। রূপ চোখ খুলে আমায় ইশারা করল, কি হইছে? আমি বললাম, রূপ, তোমার কষ্ট কি কমে যাচ্ছে আস্তে আস্তে? রূপ চট করে ওর শরীরের দিকে তাকিয়ে ও নিজেই হতবাক। এতক্ষণে সব দাগ মিশে গেছে। রূপ আমার দিকে বিস্ময়কর ভাবে তাকিয়ে আছে। রূপের বিস্ময় ভরা চোখ দেখে আমিও বেশ অবাক। এটা কিভাবে সম্ভব? আমার টাচ করাই এই রকম পরিবর্তন। রূপ বলল, চল এখান থেকে চলে যাই। অনেক সময় হয়ে গেছে বলে আমার হাত ধরে রাস্তার উপর উঠল। আমরা ফিরে আসলাম। রোজকে বললাম, তোর ভাইয়ের এই অবস্থা কি করে হলো? রোজ আমাকে এড়িয়ে গিয়ে বলল, আমার কাজ আছে একটু, আমি কিছুক্ষণ পরে আসছি। ও কই যাস? আমার কথার জবাব দিয়ে যা। রোজ চলে গেল। এদের ভিতর কিছু তো একটা হইছে যেটা বলছে না। রোজ রূপের কাছে গিয়ে বলল, এই তোর কি নাফিসার সাথে দেখা হয়েছিল? রূপ এবার ওর শার্ট খুলে রোজকে ওর শরীর দেখালো। রোজ তো অবাক। এত তাড়াতাড়ি দাগগুলো কোনোভাবেই মিশা সম্ভব না। কিভাবে কি হলো ওর জন্য? মানে ও তো সিম্পল মানুষ, তাহলে ও কেমনে কি? রূপ বলল, আমারও বেশ জটিল লাগছে। দিনটা এভাবেই কেটে গেল। সন্ধ্যায় রূপ ফোন দিল আমাকে। আমি রিসিভ করে বললাম, কি ব্যাপার? ফোন দিল একটু এই সাইটে আসো। আমি কোনো কিছু না বলে এদিক ওদিক তাকালাম। দেখলাম সবাই বসে আড্ডা দিচ্ছে। এই সুযোগে বের হয়ে গেলাম। অন্ধকার নেমে পড়েছে চারদিকে। গিয়ে দেখি রূপ দাঁড়িয়ে আছে। রূপের কাছে গেলাম। রূপ আমাকে দেখে বলল, চল আমরা বিয়ে করি। আমি একটু চুপ করে বললাম, এটা সম্ভব না। আমাদের মাঝে ধর্মের দেয়াল আছে। কিন্তু তোমার মম তো একজন খ্রিস্টান ছিল। সে তো তোমার ড্যাডকে বিয়ে করছে। মা ধর্ম পরিবর্তন করে বাবাকে বিয়ে করেছে। রূপ বলল, ওকে তোমাদের নিয়মে বিয়ে করতে চাও? এটা শুধু নিয়ম না, সম্পূর্ণ জীবন পরিবর্তন। রূপ কিছু না ভেবেই আমাকে জড়িয়ে ধরল আর সাথে সাথে ওর দুইটা পাখা বের হল। আমাকে বুকে নিয়ে উড়াল দিল অজানা পথে।
একটা মসজিদের সামনে এসে দাঁড়াল। আমি বললাম, এখানে কেন? আমরা বিয়ে করছি তোমার নিয়মে। কিছুক্ষণ পর মসজিদের ইমাম বের হয়। রূপ কাছে গিয়ে বলল, স্যার, আমি একটা মুসলিম মেয়েকে বিয়ে করতে চাই। আপনাদের যা নিয়ম আছে সেগুলো মেনে বিয়ে পড়ান। ইমাম সাহেব রূপকে দেখে বুঝতে পারলেন ও জিন। ওকে দেখেই দোয়া পড়তে শুরু করল। আমি দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে থামালাম। আমি ওনাকে বললাম, দয়া করে এ কাজ করবেন না। আমি জানি ও একটা জিন। সব জেনেই আমরা বিয়ে করতে চাই। হুজুর বলল, ও কি জানে না ও তোমাকে বিয়ে করলে তোমার প্রাণ নাশ হবে। আমি রূপের দিকে তাকালাম। ও চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, সমস্যা নেই, আপনি আমাদের বিয়ে পড়ান। আমার পুরো বিশ্বাস আছে ওর উপর। উনি আরও 4 জন মানুষকে ডেকে তাদের সাক্ষী করে আমাদের বিয়ে পড়াই দিলেন। রূপ হুজুরকে টাকা দিতে গেলে উনি বলল, দরকার নেই, আমার জীবনে এমন বিয়ে পড়াইনি, তাই এর দাম নিতে চাই না। রূপ আমাকে নিয়ে চলে আসল ঝর্ণার ধারে। আমি ওকে ছেড়ে দৌড়ে আরো উপরে উঠলাম। চিৎকার করে বলে উঠলাম, আজ ইহাকে অবশেষে পাইলাম, আমার ঠিকানা পেলাম। আমি আর অভিভাবকহীন না, আমারও একটা ঠিকানা আছে। আমি এখন মিসেস রূপ। চিৎকারের প্রতিফলন কয়েকবার আমার কাছে ফিরে এল। নাফিসার এমন আচরণে রূপ জাস্ট মুগ্ধ। এই মেয়ের বাচ্চামো ভাবগুলো জাস্ট পাগল করে দেয়। আমি ঝর্ণার পানিতে নেমে যাই। ইস, এত ভালো লাগছে কেন আজ আমার। উমহু জানি না। আমার পানিতে নামা দেখে রূপও নামে আমার কাছে এসে বলে, কি ভয় লাগছে না যদি কেউ পা ধরে টেনে নিয়ে যায়? ভয় দেখান কেন? তুমি আবার ভয় পাও? আমি রূপের গায়ে পানি ছিটিয়ে দিয়ে বললাম, একদম ভয় পাই না। রূপ বলল, দুষ্টমি হচ্ছে হুম। ইয়ে দুষ্টমি নেহি, ইয়ে মহব্বত। আমি রোমান্টিক গান শুরু করে দিলাম। মেরি পেহেলি মহব্বত হে, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गोले लाग जाना आ, सुलगी सुलगी बादल है, उलझे उलझे आबन है, बाढ़ती जाती ए तान की पियास, पहकी ए राते, मेहकी ए छाशे, रेहाना रेहाना ए दिलो की पास। বাহ, তুমি তো বেশ নাইস সং করতে পার। ওয়াইএইচ এ মাই সুইট হার্ট। আমি পানির মধ্য রূপের গলা জোড়ায়ে দাঁড়িয়ে আছি। রূপ বলল, চল তোমায় একটা প্লেস নিয়ে যাই। আমি ওর কথার কোনো জবাব না দিয়ে বললাম, আচ্ছা হুজুর, যে বলল আমাদের মিলন সম্ভব না, তাহলে আমাদের টোনাটুনি কই থেকে আসবে সেটা তোমায় ভাবতে হবে না বলে আমাকে নিয়ে জাস্ট ভানিশ হয়ে গেল। একটা রুম অনেক সুন্দর করে সাজানো, তার মধ্য চলে আসলাম আমরা। আমাকে একটা ড্রেস দিয়ে বলল, যাও চেঞ্জ করে আসো। আমি চেঞ্জ করে আসলাম, এর মাঝে ও চেঞ্জ করে ফেলেছে ওর পোশাক। আমি বললাম, এটা কোনো জায়গা? রূপ বলল, এটা আমার মায়া বলে তৈরি করা, যেখানে আমি ছাড়া কেউ ঢুকতে বা বের হতে পারবে না।
ওহ, তার মানে এখানে জাস্ট আপনিই রাজা। হুম, আর আমার কুইন তুমি। আসো তোমায় কিছু দেখাই। ল্যাপটপ অন করল রূপ। এই ল্যাপটপটা তো আমার কাছে ছিল। আপনার কাছে কই থেকে গেল? বোকার মতো কেন কথা বল? আমি সব পারি। আমার মায়ের দেওয়া 2টা সিডির মধ্য একটা অন করল ও। আমার মা। এই প্রথম তাকে দেখছি। বাবা আর মা একসাথে দাঁড়িয়ে থাকার দৃশ্য। আমার চোখ দিয়ে পানি ঝরে চলছে। আমার মা আমাকে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলছে, HLW মাই বেবি নাফিসা। কেমন আছো আমার বেবি? রূপ বলল, বাহ, আমার শাশুড়ি তো সেই সুন্দর ছিল। এমনি শ্বশুর মশাই ওনাকে পড়ি জেনেও বিয়ে করেছে। আমি রূপের পিঠে একটা আলতে থাবা দিয়ে বললাম, এই কি বলছন, আমার মা পড়ি ছিল? রূপ চুপ করে গেল। আমার কথার কোনো রেসপন্স দিল না। আমি ভাবলাম রূপ আমার সাথে হয়তো মজা করছে। বাবা আর মার অনেক স্মৃতি দিয়ে আটকানো ছিল সিডিটি। প্রায় 15 মিনিটের ভিডিও ছিল। আমার জন্য যে আরো সারপ্রাইজ ছিল আমি কল্পনাতেও ভাবিনি। রূপ দ্বিতীয় সিডি অন করল। মা বলল, হে বেবি, আই এম এঞ্জেল বলেই তার বিশাল সাদা ডানা মেলে ধরল। আমি জাস্ট থমকে গেলাম। আমার মা পড়ি ছিল। আমি রূপের দিকে তাকাতেই ও হেসে ভ্রু নাচাল। তার মানে রূপ আগে থেকে জানত। মা আরও সব কি জানি ভাষায় কথা বলতে লাগল, যা আমার বোধগম্য নয়। রূপ খুব মনোযোগ সহকারে শুনছে। আর আমি বসে দেখছি। আমার মা একজন বিদেশি নারী ছিল, সেটা জানতাম, কিন্তু কানাডিয়ান পড়ি ছিল সেটা জানা ছিল না। দেখা শেষ হলে আমি কাঁদতে লাগলাম। আমি যে আমার বাবা মাকে জীবনে বুদ্ধি দশায় ছুঁয়েও দেখেনি। আমার মায়ের চুলগুলো ছিল হালকা সোনালি রঙের আর অনেক বড় বড়। মা ও বাবাকে একসাথে কত খুশি দেখাচ্ছিল। আমি রূপকে বললাম, রূপ, তুমি কি জান আমার বাবা মাকে মেরে ফেলা হয়েছিল? রূপ বলল, হুম, জানি। কারা ছিল তুমি নিজেই জানতে পারবা একসময় বলে এক ঝটকায় ওর বুকে নিয়ে রুম থেকে বের হয়ে আকাশে শূন্যতে ভাসতে লাগল। রূপ বলল, আমি তোমার সাথে কিছু করব। তোমার খুব কষ্ট হবে, কিন্তু এটা করা দরকার। আমি বললাম, কি করতে হবে? WR দেখাচ্ছি বলে চট করে আমি কিছু বোঝার আগেই আমার হাত কেটে ফেলল। আমি আহ করে উঠলাম। সেদিকে ওর খেয়াল নেই। ও ওর কাজে ব্যস্ত। এবার রূপ নিজেই নিজের হাত কাটল। দুইজনের হাত দিয়েই ঝড়ো ঝড়ো করে রক্ত পড়তে লাগল। একটা সময় রক্ত পড়া বন্ধ হলো এবং রক্ত গুলো শূন্যই ভাসতে থাকল। রক্তগুলো মোট 4টা ভাগ হয়ে গিয়ে আমার রক্ত রূপের শরীরের মধ্য ঢুকে গেল এবং রূপের রক্ত আমার শরীরে ঢুকল। আর 2 ভাগ একে অপরে রক্ত ভক্ষণ করে ভ্যানিশ হয়ে গেল। আমাদের হাত আবার স্বাভাবিক হয়ে গেল। রূপ বলল, মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমার কিছু হয়ে গেলেও যাতে পরিস্থিতি তুমি সামাল দিতে পার সেই ব্যবস্থা। আমি বললাম, আপনার কি হবে হুম?
তুমি যেহেতু আমার ওয়াইফ তাই তোমার জানা দরকার। আমার সিক্স সেন্স বলছে আমাদের সামনে বড় বিপদ। আর তুমি কখনো কাইফের সাথে কথা বলবা না, যতই ফ্রেন্ডলি হক না কেন ও। আমি আগা মাথা কিছুই বুঝলাম না ও কি বলছে সব। এখানে কাইফ স্যার আসল কইতো থাইকা। রূপ একটু হেসে বলল আজ আমাদের বাসর রাত না। আমি কিছুটা লজ্জা পেয়ে নিচে তাকিয়ে মুচকি হাসলাম। ওরে আমার লজ্জাবতী কেশবতী মিষ্টি বউ, এত লজ্জা কেন হুম। রূপ আবার বলল আমাদের শারীরিক মিলন না হলে তো কি হইছে চোখের মিলন ঘটাতে পারবত বলেই আমাকে নিয়ে নিচে নামল। আমি ওর কথা কিছুই বুঝতে পারছি না। রূপ ওর দুই পাখা দিয়ে আমাকে ঘিরে কাছে টেনে নিল এবং বলল আমার চোখের দিকে ফোকাস করবা, যতই কষ্ট হক না কেন চোখ সরাবা না। পরে তোমার কষ্টগুলি আমি পুষিয়ে দিব, তাই নো টেনশন। আমাকে বিশ্বাস কর হুম নিজের থেকেও। লেটস গো বলেই আমার চোখের দিকে তাকালো। আমিও অদ্ভুত আকর্ষণে ওর চোখের দিকে তাকালাম। রূপের পুরো চোখ নীল বর্ণ ধারণ করেছে। অদ্ভুতভাবে নাফিসার চোখও নীল বর্ণ ধারণ করছিল। ঠিক 6 মাস আগে কাইফ যেটা নাফিসার সাথে করার চেষ্টা করছিল সেই কাজটি আজ রূপ করছে নাফিসার সাথে। কিন্তু কতটা সফল হবে সেটা পরিস্থিতি বলে দিবে। ইয়েস, কাজ হচ্ছে। আমার চোখের ভিতর মনে হয় আগুন ঢুকে যাচ্ছে। আমি কাঁপছি আর চোখ দিয়ে ঝড়ো ঝড়ো করে পানি পড়েই যাচ্ছে। রূপ বুঝল নাফিসার খুব কষ্ট হচ্ছে, তাই ও আমাকে আরো জোরে জড়িয়ে ধরল। আমার চোখ সম্পূর্ণ নীল হয়ে গেছে, প্লাস আমার শরীরও নীল হয়ে গেছে। কাজ কমপ্লিট হয়ে গেলে আমি ঢলে পড়লাম রূপের উপর। আর কিছু মনে নেই। অঙ্গান ফিরে দেখি আমি রূপের বুকের উপর শুয়ে আছি, আরও দুই পাখা দিয়ে আলতো করে ধরে আছে যাতে আমি না পড়ে যাই। রূপ চোখ বন্ধ করে আছে, মানে ঘুমাচ্ছে। এই অবস্থায় রূপকে দেখতে জাস্ট অসম লাগছে। এত সুন্দর একটা ছেলে হয় কিভাবে? নামেও রূপ, দেখতেও সেই রূপ। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। পাগলের মতো গলায়, ঠোঁট, গালে কেস করতে লাগলাম। নাফিসা নিষেধ করেছি এসব করতে। নিজেকে কি কন্ট্রোল রাখতে পার না? ওর কথা শুনে আমি লজ্জায় মরে যাই। মনে হয় এই মাটি একটু ফাঁক হো, ভিতরে গিয়ে মুখ লুকায়। রূপ স্মিত হেসে বলল, এবার তোমায় কি বলা যায় মহিলা লুচু? আমি বেশ রেগে গিয়ে বলি, দেখুন আমি আমার হ্যাবিকে কেস করেছি, এতে আপনার কি হুম? রূপ বলে উঠল, বেশি ফিলিংস দেখাতে হবে না, এতে তোমারই বিপদ বাড়বে। আমি এবার উঠে বসলাম। হুনমান কোথাকার আমারে উপদেশ দিতে আসে, আবার গালি দিচ্ছ? আমি না তোমার হ্যাবি হই এখন। আমি মনে মনে বললাম, কথা বলেও শান্তি নাই, সব ধরে ফেলে। কিছুদিন পর তুমিও এগুলো বুঝতে পারবা বলে উঠে বসল। রূপ আমাকে বলল, কিছুদিন মানে তোমার 25 বছর পূর্ণ হলে তোমার পরিবর্তনের সূচনা হবে। সকাল থেকেই বুঝতে পারবা এবং তুমি এক মুহূর্তেও ওখানে থাকবা না।
ওখানে তোমার রিস্ক আছে। সোজা এখানে চলে আসবা বলে সবকিছু বুঝে দিল কিভাবে কি করতে হবে। রূপের যত মায়াবিদ্যার রহস্য আছে সব আমায় বলে দিল এবং এটাও বলে দিল এগুলো কারো সাথে শেয়ার করব না। এগুলো আমার দুর্বলতা। এইগুলোর মাধ্যমে আমাকে শেষ করা যাবে। আমি ভাবলাম একজন কতটা একজনকে ভালোবাসলে তার সব গোপন তথ্য বলে দেয় যাতে তার প্রাণ নাশের সম্ভাবনা আছে। রূপ কি বুঝল না বুঝল একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকালো। বুঝলাম সে আমার সব কথা বুঝতে পেরেছে। শোন, কোনো সমস্যা হলে আজগরের কাছে যাবা। ও তোমার কায়া, কিন্তু ওকে সব খুলে বলবা না। নিজের কথাগুলো গোপন রাখবা মনে করো। যত গোপন রাখবা তুমি তত নিরাপদ। তোমার শারীরিক পরিবর্তনের সময় এখানেই থাকবা। আমি যদি বেঁচে থাকি তাহলে যেখানেই থাকি না কেন আমাকে এখানে আসতেই হবে। সেই সময় আমি সেই ব্যবস্থাও করে রেখেছি। আমি বললাম, আপনি এভাবে কেন বলছেন? আপনি কই যাবেন? আরে পাগলি, কোথাও যাব না। সব তোমাকে শিখায় রাখছি বলে রূপ চুপ হয়ে গেল। জানি না ভবিষ্যৎ কি হবে। আমি না থাকলেও যাতে ও নিজেকে সামলে রাখে সেই কাজ করছি। এই জন্য ওকে এত জলদি বিয়ে করেছি, যাতে কাইফ নাফিসাকে ব্যবহার না করতে পারে, বিকজ ও এখন অন্যর ওয়াইফ। রূপ, আমায় এক জায়গায় নিয়ে যাবেন? রূপ বলল, বাবা মার কবর দেখতে যেতে চাও তো? আমি ভেবে পাই নাই আমাকে এত বোঝে কেমনে। আমি ভালোবাসি, বিশ্বাস করি, তাই এত বুঝি। রূপ আমাকে বুকে নিয়ে আগের মতো ভ্যানিশ হয়ে গেল। আমি বুঝি না ও আমাকে এত বুকে কেন নিচ্ছে। মনে হয় আমি হারিয়ে যাব। আমার গ্রামের বাসায় গিয়ে বাবা মার কবরের সামনে চলে এলাম। আমি যেহেতু কবর জিয়ারত করতে পারব না, তাই রূপকে শিখে দিলাম কি বলতে হবে। রূপ ওর কাজ শুরু করে দিল। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর চাচির কথা মনে পড়ছে। চাচি একদিন জোর গলায় বলেছিল, তোর বংশের কেউ নাই যে তোর মা বাবার কবর জিয়ারত করবে। মা বাবা দেখছ আমি না পারি, কিন্তু রূপ আজ করে দেখালো। ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। রূপ আমার কাছে আসল এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম। এই মেয়ে ঠান্ডা লেগে যাবে। আমি আমার পরনে থাকা ওড়না ছুঁড়ে মারি এবং আপন মনে ভিজি। রূপ ও আর কিছু বলে না, শুধু অপলক ভাবে তাকিয়ে থাকে। আমি ভ্রু নাচিয়ে বললাম, কি দেখেন? কিছু না, ওড়না নিয়ে এসে আমাকে দাও, দেন ভিজো। আমি ওড়না নিতে গিয়েই দেখি কেউ একজন আসছে। আমি চট করে ওড়না নিয়ে মাথায় কাপড় দিয়ে সব ঠিক করে নিলাম। ততক্ষণে রূপ এসে আমার কাছে দাঁড়িয়েছে। একজন মাস্ক পরা ব্যক্তি এসে দাঁড়ায় আমাদের কাছে। রূপ কি বুঝল না বুঝল, আমাকে একদম কাছে টেনে আনল। পুরুষটি বলল, বাহ, তুই আমার এলাকায় ঢুকে পড়েছিস। রূপ কিছু বুঝে ওঠার আগেই কেউ যেন ওকে পিঠে বাড়ি মারল। রূপ আমার হাত ধরেই হাঁটু গেড়ে বসে পড়ল। আমার আর বুঝতে বাকি রইল না এরা
তারা যারা হয়তো সেদিন রূপকে ওভাবে আঘাত করেছে, তার মানে স্বাভাবিক মানুষ না। আমি কি করব এখন? আর তাছাড়া রূপ খুবই দুর্বল। আমি ওই লোকটির পা ধরতে গেলাম। ছেড়ে দিন প্লিজ ওকে। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। ওকে তো আজ মরতেই হবে। বারবার ওর সময় তো হবে না আজ আমার সময়। আমার রূপের কথাটি মনে পড়ে যায়। বিপদে পড়লে আজগরকে স্মরণ করতে। আমি চোখ বন্ধ করে আজগরকে ডাকলাম। ওরা রূপকে ততক্ষণে ওদের আয়ত্তে নিয়ে নিছে। জানি না কই থেকে আজগর এসে হাজির। আজগর সবাইকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমাকে বলে রূপকে, দেখ, আজ তো তোদের দেখে নিব। আজ এটা আমার এরিয়া। রূপ নিস্তেজ হয়ে যাচ্ছে। আমায় রূপ বলল আজ তোমার প্রথম পরীক্ষা আর সেটা আমি নিব। তুমি তোমার হাজবেন্ডকে কি ভাবে রক্ষা করবে তোমার ব্যাপার। আমি বললাম এই রূপ আপনার কি হলো? আপনি এই রকম করছেন কেন? আমার আর বুঝতে বাকি রইল না রূপর মধ্য আর নেই। ও শুধু থেকে থেকে কেঁপে উঠছে। ওরা আজগরকেও ধরাশায়ী করে ফেলেছে। আমি রূপের এই অবস্থা দেখে পাগল মতো অবস্থা হয়ে গেল। আমি শুধু পিছন ফিরে একটা জোরে চিৎকার দেয়। আমার মুখ দিয়ে এত জোরে শব্দ বের হলো যে পুরো এলাকা কেঁপে উঠল। আজগর সহ সবাই ছিটকে পড়ে গেল। আমি অজান্তেই আমার শক্তিকে আহ্বান করলাম। আমি শুধু হা করলাম আর আমার মুখ দিয়ে গড় গড় করে আগুনের লাভা বের হতে লাগল। আগুনগুলো ওদের গ্রাস করে ফেলে যারা সামনে ছিল। আজগর এসে বলল, এবার থামো তুমি, ওরা চলে গেছে। আমি যেন থামতেই চাচ্ছি না। আজগর চিৎকার দিয়ে বলে, নাফিসা, রূপের অবস্থা খারাপ, তুমি কি এখনো থামবা না? আমার এবার হুঁশ ফিরল। আমি রূপের মাথা আমার কোলে নিয়ে বসে কাঁদতে লাগলাম। আজগর, এবার আমি কি করব বলতে পার? ওর কিছু হয়ে গেলে আমি দুনিয়াতে আর শ্বাস নিতেই পারব না। আজগর বলল, রূপের বাবা সিডকে কল দাও, উনি কি বলে শুনে নাও। আমি জলদি সিড আঙ্কেলকে রূপের ফোন থেকে কল দিব। এই সময় একটা বাজ পাখি রূপের কাছে এসে বসে পড়ে। আমি পাখিটিকে দেখে ভয় পেয়ে যাই এবং ওকে তাড়ানোর জন্য শব্দ করি, এই সর এখান থেকে। পাখিটি রূপের কাছে এসে ওর গালের সাথে গাল ঘষছে, বারবার মুখের সাথে মুখ লাগাচ্ছে। মনে হচ্ছে রূপকে ও তুলতে চাচ্ছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। একটা পাখি কাউকে এত ভালোবাসতে পারে, এই দৃশ্যটা না দেখলে বুঝতে পারতাম না। আজগর বলল, এটা নাকি রূপের পোষা জিনবাজ পাখি, তাই রূপের এই অবস্থায় ছটফট করছে। আমি আর কিছু না ভেবে সিড আঙ্কেলকে কল দিলাম। মাঝরাতে সিড রূপের কল দেখে বেশ অবাক হয়ে যায়। হ্যাঁ রূপ, বল কি ব্যাপার এত রাতে ফোন দিলই যে? আঙ্কেল, আমি নাফিসা, রূপের অবস্থা খারাপ, আপনি কি এখানে আসতে পারবেন? সিড জানতো এমনই কিছু একটা হবে যার আশঙ্কা কয়েকদিন ধরে হচ্ছিল। সিড রুম থেকে বের হতেই রূপের মা মিনা বলল, কই যাচ্ছ এত রাতে? রক্তের নিশা ধরেছে তাই শিকারে যাচ্ছি।
আমি একটু পর আসছি। সিড জানে সে যদি মিনাকে বলে দেয় সব কথা তাহলে নাফিসাকে আর আস্ত রাখবে না। আজগর বলল এভাবে ওকে নিয়ে বসে থাকলে হবে না, সময় খুব কম। তাহলে আমরা কি করব? তোমায় কিছু করতে হবে না, যা করবে এই পাখিটিই করবে বলে আজগর পাখিটিকে কি ভাষায় জানি আওয়াজ করল। বাজটি একটু দূরে সরে গিয়ে একটি হুঙ্কার ছাড়ে এবং সাথে সাথে বিশাল পাখির রূপ ধারণ করে। জলদি ওঠো, সিডের কাছে যাতে আমরা আগেই পৌঁছাতে পারি। পাখিটি রূপকে নিজেই ওর পিঠে নিল আর আমি গিয়ে রূপের সাথে বসে পড়লাম। আজগরকে দেখলাম বিশাল পাখা নিয়ে উড়তে। বলল চিন্তা কর না, আমি আছে কাছেই। বাজটি উড়তে লাগল। আমি শুধু রূপকে ডেকেই যাচ্ছি, এই রূপ ওঠো, আমার সাথে কথা বল। দেখ তুমি ছাড়া আমার কেউ নেই, ওঠো জলদি। রূপ ওর মধ্য থাকলে তো উঠবে। হঠাৎ বাজটি শূন্যতে থেমে গেল। আমি বললাম এই পাখি থেমেছিস কেন? দেখতে পাচ্ছিস না তোর মালিকের অবস্থা খুব খারাপ? আজগর ও থেমে গেল এবং নিচে নেমে গেল, সাথে পাখিটিও। এই তোমরা এখানে কেন থামলে? তোমরা বুঝতে পারছো না ওর কি সমস্যা? নাফিসা শান্ত হও, এখানেই সিট চলে আসবে। রূপকে একটি কলা পাতা বিছিয়ে ওর উপর শুয়ে দিল। বাজটি আবার ছোট আকার ধারণ করল আর রূপের সাথে ওর মুখ ঘুষছে শুধু। একটু পরে সিট চলে আসল। আঙ্কেল দেখেন ওর কি অবস্থা হইছে, ও উঠছে না। ওর সাথে কি হইছে খুলে বল আমাকে। আজগর সব বলল। আজগরকে দেখে উনি কিছুটা হোঁচকিয়ে উঠছেন। আজগর বলল আমায় বিশ্বাস করতে পারেন। সিড ওর যা চেষ্টা করার করছে, কোনো ফল হচ্ছে না। এদিকে সময় শেষ হয়ে যাচ্ছে। এবার সিড ওর ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমি পারলাম না মাই সান, তোমাকে সারাতে। তুমি তো শীত ঘুমের দিকে এগিয়ে যাচ্ছে। আজগর এবার আমার দিকে তাকিয়ে বলল তুমি চেষ্টা কর, কিছু হয় নাকি? আজগর আমার হাত ধরে চেষ্টা করে যাতে আমার শক্তি এসে যায়, কিন্তু আজগরের হাতে কারেন্টের মতো সর্ক খায় এবং আমার হাত ছেড়ে দেয়। বিস্ময়ভাবে আমার দিকে তাকিয়ে থেকে বলল শুধু তোমাকেই চেষ্টা করতে হবে। আমি বারবার আহ্বান করতে থাকি, কিন্তু সফল হতে পারছি না। সিড রূপকে নিয়ে বসে আছে যেন ওর সব আশা শেষ। এমন সময় বাজটি এসে আমার পায়ে বারবার ওর মুখটি ঘষতে থাকে। আমি চট করে উঠে বলি আমায় পারতেই হবে। মোট 17 বারের শেষবারে মতো আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আহ্বান করি। আমি সফল হই। সবুজ একটা কাচের মতো কিছু আমার হাতে এসে যায়। সিড বলল জলদি রূপের বুকে বসে দাও। আমি বললাম বাবা, ও মরে যাবে তো। সিড আমার মুখে বাবা ডাক শুনে চমকে গেল। একটু চুপ করেই বলল কিছু হবে না, জলদি কর। আমি ওনার কথায় আশ্বাস পেয়ে বিসমিল্লাহ বলে ওটা বসে দিল আমার বুকে। রূপ শুধু একবার ঝাঁকি দিয়ে উঠল, তারপর পুরোই নিস্তেজ হয়ে গেল আর ওই কাজটিও অদৃশ্য হয়ে গেল। সিড বাজটিকে ইশারা করতেই রূপকে
নিয়ে উড়াল দিল এবং সিড বলল কোনো চিন্তা নেই, ও ঠিক হয়ে যাবে বলে ভ্যানিশ হয়ে গেল। আজগর আমাকে নিয়ে তাঁবুতে ফিরে আসল আর বলে গেল, চিন্তা কর না, সব ঠিক হয়ে যাবে। তখন চারদিকে আজান দিচ্ছিল। আমু অজু করে নামাজ পড়ে ভিতর ঢুকতেই রোজ আমায় বলল, কই ছিলি পুরো রাত? আমি শুধু বললাম, কাল আজ হয়তো সকালে আমরা সবাই ব্যাক করব। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। সকাল 9টার দিকে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বাহিরে গিয়ে শুনলাম অদূরেই নাকি একটা মানুষের আধ খাওয়া লাশ পাওয়া গেছে, তাই কাম্প উঠিয়ে ব্যাক করা হচ্ছে। রোজ আমাকে বলল, এই ভাইয়া কোথায়? বাসায় চলে গেছে। কি আমাকে না বলেই চলে গেছে? আমাদের জলদি ব্যাক করতে হবে। জলদি মানে জলদি। সিড আঙ্কেল নাকি প্রিন্সিপাল কে কল দিয়ে বলেছে কি জানি কাজের রূপ বাসায় ফিরে গেছে। 2টা টিচার তাদের দায়িত্বে নাই, তাই এতগুলো স্টুডেন্ট নিয়ে বেশ ঝামেলাই পড়ে গেছে। সব গুছিয়ে আমাদের বাস রওনা দিল। রোজ বলল, তোর বমি পাচ্ছে না আজ? আমি বললাম, মেডিসিন নিছি, তাই সম্ভাবনা নাই। সিড বলবা কি, আমার ছেলের এই অবস্থা কেমনে হলো? রূপ সুস্থ হয়ে যাবে কিছুক্ষণ পরেই। সুস্থ মায় ফুট কি হয়েছিল সেটা বল। আমাদের বাস ক্যাম্পাসে পৌঁছে গেল 3 ঘন্টার মধ্যে। আমি রোজকে বললাম, তুই একটু জলদি বাসায় যা রে, পরে আমায় একটু কল দিস বলে আমি হোস্টেলে চলে আসলাম, শুধু রাতের অপেক্ষায়। রূপ সুস্থ হলেই রাতে আমার কাছে আসবে এই আশায় বসে আছি। রোজ বাসায় ফিরে সোজা রূপের রুমে গেল। রোজ মোটেও এটা দেখার আশা করে নি। রূপ নিথরভাবে শুয়ে আছে। মম, ভাইয়ার কি হয়েছে? তোমার ড্যাডকে বল জাস্ট কি হয়েছে ওখানে। কেন ওখানে কি হবে? নাফিসা বলল, ভাইয়া তো বাসায় ফিরেছে। রূপের মা মিনার আর বুঝতে বাকি রইল না যে তার ছেলের সাথে কি হয়েছে। ওই মেয়েকে আমি দেখে নিব, এবার যা করার আমি নিজেই করব বলে সোজা গিয়ে রূপের গলায় কামড় বসে দেয় এবং ওর শরীর থেকে কিছু রক্ত শুষে নেই। সিড বুঝতেই পারেনি এমন কাণ্ড ঘটাবে মিনা। রোজ চিৎকার দিয়ে বলে ওঠে, এত বড় সর্বনাশ ভাইয়ার করো না মম। মিনা বলল, আমাদের গোত্রীয় নিয়মটা যে এভাবে আজ কাজে লাগবে আগে ভাবিনি। ছেলে অবাধ্য হলে এটা ছাড়া আর উপায় থাকে না। রূপের স্মৃতি থেকে সম্পূর্ণ নাফিসার স্মৃতি মুছে যাবে এতে। সিড বলল, মিনা তুমি এটা করতে পার না। ওর এত বড় ক্ষতি তুমি কিভাবে করতে পারলে? আমি ওর মা, আমার ছেলে যাতে সুরক্ষা থাকে আমি সেই ব্যবস্থায় করেছি। তোমরা হাজার চেষ্টা করলেও ওকে আর কেউ ওই মেয়ের স্মৃতি মনে করাইতে পারবে না। এই ক্ষমতা শুধু মায়েদেরই আছে, তাই ভুলে ও চেষ্টা করবে না। রাত হয়ে গেছে, এখন একটু ভালো লাগছে। রূপ আমার সাথে দেখা করতে আসবে। সময় যেন যেতেই চাচ্ছে না। কেউ দরজায় নক করছে। খুলে দেখলাম এক কি মেয়ে দাঁড়িয়ে আছে। আপু আসব দেখে কিছুটা বিরক্ত লাগলো।
তবুও বললাম আসো। ও ভিতরে এসে বলল আপু আপনাদের ক্যাম্পে নাকি একটা আধখাওয়া মানুষের লাশ পাওয়া গেছে। আমি বললাম হুম। ওটা কি রাক্ষস খেয়েছে? আরে না, কোনো জন্তু হয়তো হবে। এখন কি ওগুলো দুনিয়াতে আছে নাকি? আপু আপনি আরো বেশি সুন্দর হয়ে গেছেন ওখান থেকে এসে। এমনিতেই সুন্দর আপনি, কিন্তু আরো হয়ে গেছেন। তাই হুম, আপনার চুলগুলো যা জ্যোৎস্না সেই। এত লম্বা ও সুন্দর স্লিকি চুল কখনো দেখনি। আমি মুচকি হেসে বললাম তুমি যা বলছো, আমি মোটেও ততটা সুন্দর না। আপু আপনার সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার। ওকে চল ডিনার করে আসি বলে ওকে নিয়ে বের হয়ে এলাম। 2 তলায় গিয়ে দেখি একটা জায়গায় মেয়েরা চেঁচাচ্ছে শুধু। মেয়েটি আমার হাত ধরে ওখানে নিয়ে গেল। ধ্যাত কি ঝামেলায় পড়লাম রে বাবা। গিয়ে দেখলাম একটা মেয়ে পাগলামি করছে। মেয়েটার জিভ বের হয়ে গেছে। মনে হয় জিন টিন কিছু ধরছে হয়তো। মেয়েটি অচমকায় আমার পাশ দিয়ে এসে 2 তলা থেকে লাফ দিতেই আমি ধরে ফেললাম। ঠাস করে একটা গালে চড় দিলাম। এই ফাজলামি শুরু করেছ বলেই দোয়া পড়তে শুরু করলাম। ওখানেই ও বসে পড়ে। এর মধ্য উপর মহলে খবর পড়ে গেছে মেয়েটাকে ভূতে ধরেছে। আমাকে মেয়েটি বলল ভালো করলি না, তোকে আমি দেখে নিব। আরে যা, কি করবি করিস। তোর থেকেও কত কি দেখলাম জীবনে। আর আমায় ভয় দেখাতে আসিস বাথরুমের ভূত কোথাকার। আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখে চুপ করে গেলাম। মেয়েটিকে নিয়ে খাবার খেতে গেলাম। মেয়েটি বলল আপু আপনার সাহস তো কম না, আপনি ওই ভূতের সাথে এভাবে কথা বললেন। আরে ওদের যত ভয় পাবা ততই তোমার মাথায় উঠবে। তবুও সাবধানে থাকবেন আপু। খেয়ে রুমে চলে গেলাম। বেডে আজগর বসে আছে। আমি হতাশ হয়ে বললাম তুমি এখানে? ও বলল কেন, রূপের অপেক্ষায় ছিলা বুঝি? হুম। ওকে কল দাও। তুমি একটু তোমার মায়া দিয়ে দেখবি ও কি করছে। সম্ভব না। ওদের বাসার ভিতর কি হবে ওটা আমি দেখতে পাব না। তবে তুমি রোজকে ফোন দাও। আমি আগে রূপের নাম্বারে কল দিলাম, দেখলাম বন্ধ। তারপর রোজকে কল দিলাম। রোজ রিসিভ করে বলল কেমন আছিস। আর ভালো। তোর ভাই কই? ফোন অফ করে কেন রাখছে? আমার টেনশন হয় না? আর টেনশন, ভবিষ্যৎ অন্ধকার। আজগর বলল আমায় দাও। হেই গার্ল, কেমন আছেন? আজগরের কথা শুনে রোজের ভিতর ধকধক করতে লাগল। হাত পা কাঁপছে। কিছু কি বলবেন না? রোজ বলল আপনি এত রাতে ওর রুমে কি করেন? আমি তো রোজ আসি ওর সাথে দেখা করতে। হুম ভাইয়া, তাহলে ঠিক বলছে আজগর। নাফিসার কায়া? না কিছু না। কিছু বলবেন? রূপের কি অবস্থা? ওর তো এতক্ষণে ঠিক হয়ে যাওয়ার কথা। রোজ বলল হম। আপনার সাথে পরে কথা বলবো এই বিষয়ে, এখন রাখি বলেই কেটে দিল। নাফিসা তুমি বরং রূপের বাবা সিড
কে কল দাও? আমি আঙ্কেলকে কল দিলাম। মিনা রিসিভ করে বলে এই মেয়ে। তোমার সাহস কি করে হয় আমাদের সাথে যোগাযোগ করতে? তোমার মা আমার প্রিয় বান্ধবী ছিল বলে তোমায় আমি কিছু বলি না, তাই বলে সুযোগ নিবে তুমি? মিনার হাতে ধমক খেয়ে কল কেটে দিলাম। কি শাশুড়ি রে বাবা, একদম বাংলার খাস শাশুড়ি। আজগর বলল কি কিছু হলো? না, বাসার পরিস্থিতি মনে হয় বেশ খারাপ। ওকে আজকের মতো ঘুমাও, কাল দেখা যাবে। আমার কি আর ঘুম আসে, মন যে শুধু রূপ রূপ করে ডাকছে। রূপের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। মাঝরাতে কারো কান্নার শব্দ পেয়ে জেগে উঠি। আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ কাঁদছে। কে হতে পারে? আমি উঠে বসলাম এবং আমার ফ্লোরের এক কোনো একটা মেয়ে সামনে বসে কাঁদছিল। আমি চিন্তা করে দেখলাম রুমের ভিতর তো কারো ঢোকার সম্ভব নয়। তাহলে একে? এই মেয়ে কাঁদছ কেন? কোনো কথা নেই। কয়েকবার ডাকার পর যখন কোনো কথা নেই তখন বাধ্য হয়েই তার কাছে গিয়ে বললাম, এই তুমি কে? অমনি আমার দিকে যেই তাকিয়েছে আমি ভয় পেয়ে 5 হাত দূরে সরে এলাম। মুখের দুই দিকে গাল অবধি চিরা আর বিকট শব্দ করে হাসছে। এরকম কোনো প্রাণী আবার হয়? কি ভয়ঙ্কর রে বাবা! কিন্তু ও হয়তো জানে না আমি কি জিনিস। মেয়েটি ফিসফিস কণ্ঠে বলে ওঠে, তোকে বলেছিলাম না আমার পথে বাধা হয়ে দাঁড়াবি না, আমাকে মারা। দেখ কি করি তোর বলেই এসে আমার গলা চিপে ধরে। একত রূপের টেনশনে আমি অস্থির, আবার এই উটকো ঝামেলা। তোর থেকে বহুত ভয়ঙ্কর কিছু দেখছি। আর তুই কি হে বলেই ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম। এদের ভয় পেলেই এরা ক্ষতি করার সুযোগ পায়, তাই সাহস দেখে যদি তখনই ব্যবস্থা নেওয়া যায় তাহলে বিশেষ কিছু করতে পারে না। মেয়েটি গালে হাত দিয়ে দাঁড়িয়ে গেল ওর আসল রূপে। এই আর চর খাওয়ার ইচ্ছা আছে না? থাকলে ভাগ এখান থেকে, যত সব ভূতের দল কোথাকার। মেয়েটি বলল, আমার থাকার জায়গা নাই আম্মা, তাই করিডোরে থাকি। এইটুকু কেড়ে নিয়েন না দয়া করে। উড়ি বাব্বা, এর মধ্যে আমি তোর আম্মা হয়ে গেলাম। সোজা এসে পা চিপে ধরল আর বলল, ক্ষমা করে দেন আম্মা, আপনি যে সাধারণ কেউ না, আপনার 2 থাপ্পড়ে বুইঝা গেছি। পা ছাড় বলছি। এখানে তোরা এভাবে কতজন আছিস? আজ্ঞে আম্মা, 21 জন। ঠিক আছে, যা, কাল তোদের নিয়ে মিটিং ডাকবো, সবাই হাজির থাকবি। আর যদি কিছু টেরিবেরি করিস তাহলে তোদের ব্যবস্থা ভাড়া করব। ছি ছি আম্মা, কি কন? হেইডা জীবনেও করব না। আমাগো বাসস্থান হকগলের প্রিয় এই হানে থাওনের লাইগা সব করতে রাজি। ওকে যা, এবার ঘুমাতে দে বলেই ঘুমে পড়লাম। পরদিন সকালে নাস্তা করে সোজা ভার্সিটির দিকে হাঁটা দিলাম। ক্যাম্পাসে বসে আছি রোজের জন্য। ওর থেকে সব শুনতে হবে। সামনে দেখি নিউ ব্ল্যাক কালার গাড়ি, একদম নিউ। এইডা আবার কে আসল? গাড়ি থামলো আমার একটু দূরে। গাড়ি থেকে বের হলো রূপ। ও মাই গড, এ আমি কাকে দেখছি? এ কি রূপ! পুরো স্টাইল চেঞ্জ।
ব্ল্যাক ড্রেস আপ। সবগুলো। ওর রূপ যেন উথলে উথলে পড়ছে। ওকে দেখে খুশি হব কি? গা আরো জলে যাচ্ছে। ব্যাটা ঘরে বউ রেখে এখন স্টাইল মারাও। ও অফিস কক্ষে ওর নিজের রুমে ঢুকে পড়ল। আমি তো এই আশায় ছিলাম হনুমান তাকে কখন একা পাব। আমি রুমে গিয়ে দৌড়ে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরি আর বলি, এই আপনি ক্লাস নিতে আসছেন না মেয়ে পটাতে আসছেন, তাও ঘরে বউ রেখে? আমি জড়িয়ে ধরেই রূপকে বললাম, আপনি আমাকে কল দেননি কেন? রূপ পিছন ফিরে আমার দিকে ভ্যাব চ্যাকার মতো তাকিয়েও বলল, হে হু আইউ? আমি কিছু না বুঝে বললাম, দেখেন 2 দিন পর এসে বলছেন আমি কে? ফাজলামি বাদ দেন। আমার টেনশন হয় না বুঝি? এই মেয়ে তুমি কে? আমার অনুমিত ছাড়া রুমে ঢুকো কিভাবে? তারপর আবার জড়িয়ে ধরো। আমি কে? দেখাচ্ছি আমি কে বলেই চট করে গালে কেস করে আবার আমার জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম। রূপ রাগে ফেটে পড়ল মনে হয়। ঠাসস করে আমার গালে চর বসিয়ে দিল। স্যারকে কেস করা স্টুপিড গার্ল। আমি একটু অবাক গেলাম। গেট আউট বলে দরজার দিকে আঙ্গুল তুলে নির্দেশ করল। আমার খুব খারাপ লাগল। আমি রেগে গিয়ে ওর সাধের স্পাইক করা চুলগুলো এলো মেলো করে দিয়ে বললাম, নেক্সট টাইম যেন এত সাজগোজ করে ভার্সিটিতে না আসা হয়। রূপের এবার যতটুকু ধৈর্য ছিল সেটারও বাঁধ ভেঙ্গে গেল। এবার আবার চর মারল। আমি টাল সামলাতে না পেরে টেবিলের উপর পড়ে গেলাম। ঠোঁট কেটে ঝরঝর করে রক্ত বের হতে লাগল। রাগে অপমানে আমি চেয়ারে এক লাথি মেরে বলি, আপনার সমস্যা কি? ভীমরতি শুরু করছেন? আপনার ভীমরতি ছুটাচ্ছি দাঁড়ান বলেই ওর কাছে যেতেই রোজ আমাকে পিছন দিক থেকে আটকে ধরে, চল এখান থেকে। আর রূপকে বলল, ভাইয়া কাউকে কিছু বলিস না, ওর মাথায় একটু ছিট আছে। আমার মাথায় ছিট আছে? তোর ভাইয়ের শখ জাগছে লুচুগিরি করা। তোর ভাইকে বলে দে আজ তো রুমে চুলের স্টাইল নষ্ট করছি, কাল যদি আবার এইভাবে দেখি তাহলে পুরো ক্যাম্পাসে একই কাজ যদি না করি তাহলে আমার নাম নাফিসা নয় বলে সামনের টেবিলে জোরে একটা লাথি দিলাম। রোজ আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে এল। ও নিজেকে কিভাবে হিটলার চেঙ্গিস খান কোথাকার আমায় মারা। রোজ কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। আমাকে নিয়ে ক্যান্টিনে বসল এবং বলল, কি খাবি বল? তোর ভাইয়ের চর খেয়ে আপাতত পেট ভরে গেছে। রোজ বলল, দেখ ভাইয়াকে ভুল বুঝিস না, ভুল মাই ফুট। বলেই হোস্টেলে ফিরে আসলাম। রোজ ড্রাইভ করছে, সামনে কাউকে দেখে ব্রেক করল। আজগর এসে বলল, নামুন গাড়ি থেকে। রোজ নেমে পড়ল এবং বলল, কিছু বলবেন? বলার জন্যই আসছি। রূপের কি সমস্যা হইছে একটু বলবেন কি? রোজ আজগরের দিকে চেয়ে থাকে। জানি না কেমন জানি এই ছেলেটাকে এত ভালো লাগে তা বোঝানো দায়। আজগর বলল, রোজ আমি আপনাকে কিছু বলেছি, আপনি কি দয়া করে বলবেন?
আজগরের কথায় রোজের ধ্যান ভাঙ্গল। না মানো কি যেন বলছিলেন? হায় খোদা, আমি কাকে কি বলি? রূপ কেন এই রকম করছে বলবেন একটু? ওর কি সমস্যা? রোজ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, মমর স্মৃতি থেকে নাফিসাকে মুছে দিছে, তাই এসব করছে। আজগর সব ব্যাপারগুলো বুঝে ফেলল। শোনেন, আমি নাফিসার সাথে থাকি সব সময়, প্রায় এতে আমারও বিপদের ঝুঁকি আছে, তাই বলে কি আমি ওর সাথ ছাড়ব? আমারও তো পরিবার আছে, তাই নয় কি? আপনার মম খুব বাজে কাজ করেছে। রূপকে ভালোও করা যাবে না আপনার মমকে ছাড়া। ওই আশা ছেড়ে দেন আপনি। মম কখনো ভাইয়াকে ভালো করবে না। ওকে, আমি তাহলে আসি। ভালো থাকবেন। এই যে শুনুন। আজগর পিছনে ফিরে বলল, আর কিছু বলবেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল। জলদি বলেন। না মানে আপনার পরিবারে কে কে আছে? আমি আর বাবা মা। বোন ছিল, কিন্তু একটা মানুষকে ভালোবাসার দায় পড়ে মারা ফেলেছে গোয়ে প্রধানরা বলে। কয়েক ফোঁটা অশ্রু পড়ল আজগরের চোখ দিয়ে। আমি নাফিসাকে খুব ভালোবাসি, ঠিক আমার সেই ছোট বোনটির মতো। আমি যেদিন ওর প্রথম দায়িত্ব পাই তখন থেকে দেখার জন্য ছটফট করি, কারণ নাফিসার অতীত জীবন অনেক কষ্টের। আমি এক বোনকে বাঁচাতে পারিনি, কিন্তু ওকে জীবন দিয়ে হলেও হেফাজত করব। ওর কথা শুনে রোজ আবির্ভূত হয়ে যায়। অপর কোনো মেয়ে, তাও সে একটা মানুষ, তাকে কেউ নিঃস্বার্থভাবে এরকম ভালোবাসতে পারে, সেটা ওর জানা ছিল না। আপনি নাফিসার কাছে কখন যান? কেন? না, এমনি বলছি আর কি। সেটা আপনার জানার প্রয়োজন নেই বলে আজগর চলে গেল। কেউ কারো সাথে এভাবে কথা বলে? আমি রুমে বসে আছি আর কাঁদছি। 2 দিনে মানুষ কেমনে বদলে যায়। আমি কি এমন অপরাধ করছি যে 3টা থাপ্পড় খাইতে হলো? আমি কিছু না ভেবে ওদের বাসার লাইনে ফোন দিলাম, যা কপালে থাকে থাক। রূপম ধরে বলল, HLW। যাক, রূপম ধরেছে। রূপম, কেমন আছো বাবু? শেষ, তুমি আমাকে আবার বাবু বলছো? শ্রী শ্রী, আর ভুল হবে না। কেমন আছো? ভাইয়াকে চাও তাই তো? সোনা, প্লিজ একটু দিবা? রূপম রূপকে ফোন দিয়ে গেল। রূপ HLW বলতেই আমার রাগ 105 ডিগ্রি তেই উঠে গেল। এই হিটলার, চেঙ্গিস খান, কাঠবিড়ালি, জলহস্তি কোথাকার, আমায় চর মারলেন কেন? হে, তুমি ওই পাগল মেয়েটা না? আপনাকে খুন করে তেঁতুল গাছের মগডালে বসে থাকবো, আর একবার যদি পাগলি বলছেন, এই তোমার সাহস কিরে হয় এসব বলার? তুমি নাম্বার পেলে কই থেকে? যেখান থেকে মানে সেখান থেকে। পায়ে আপনার কি? শাট আপ বাচাল মেয়ে কোথাকার, বলেই লাইন কেটে দিল। আমি এবার ঢুকরে কেঁদে উঠলাম। আমার শেষ ঠিকানাও এভাবে হারিয়ে ফেললাম। আজগর আমার সামনে বসে আছে। রূপ আর রূপের মাঝে নেই। ওর সাথে খারাপ কিছু ঘটেছে বলে সব খুলে বলল আজগর। আজগরের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। রূপ হয়তো আগে থেকেই কিছু টের পাইছিল, তাই আমাকে সেদিন ও
ভাবি সব দেখিয়ে দিয়েছিল। আমি চুপ করে আছি, কি বলবো। সব আমার হাতের বাহিরে চলে গেছে। আজগর বলল, তুমি ভালোভাবে নিজের মতো চেষ্টা কর, একটু যদি কিছু পরিবর্তন হয়। অন্ধকারের মধ্যে একা বসে আছি আমি। এখন কি করব? নাফিসা ঘুমে আছে। মাঝরাতে 21 জন ভূত ওর ঘরে প্রবেশ করে। এই যা ডাক গিয়ে ওনারে। একজন কাছে গিয়ে নাফিসাকে ডাকলো, আম্মা আম্মা গো। লাফ দিয়ে বললাম, এই কে কে আমার রুমে? আগে আমরা আম্মা। আজ মিটিং ডাকছিলেন, তাই হগলে মিলা চইলা আছি। আমি চোখ পিট পিট করে তাকালাম। অনেকগুলো ছায়া দাঁড়ানো। আমি হাই তুলে বললাম, অহ তুই, তোর নাম কি রে? আগে জয়মুন আমার নাম। তারপর বলি ছাড়তে লাগলো, ও আয়মুন, ও সমতা ওর নাম। টুকনি বলে আরো বলতে গেলে আমি বাধা দিয়ে বললাম, এই হইছে কি শ্রী নামের? এই তোমরা কত বছর ধরে এখানে থাক? আম্মা, সেই 1905 সাল থেকে থাকি। আগে এটা ছিল না, তৈরি হওয়ার পর থেকে থাকি। আগে এইখানে জঙ্গল ছিল। ওদের মধ্য থেকে একটা ছোট বাচ্চা এসে আমার চুল ধরে টান দেয়। আমি বললাম, এই স্বর এখান থেকে বলছি। ভূতের বাচ্চা কোথাকার? সমতা বলে উঠল, ওই টুকনি বাচ্চা সামলা। আম্মা রাগ করব কিন্তু। আমি বললাম, দেখ তোমরা আছো ভালো কথা, যতদিন মন চায় ততদিন থাক, কিন্তু মেয়েদেরগুলোকে জ্বালিও না। আগে আম্মা, আমরা তাহলে যাই। ওরা চলে গেল। আমি বসে আছি। রোজকে কল দিলাম। হুম বল, কি বলবি? একটু রূপকে দে খবরে। একটু ইমুতে কল দেই। এই না, সম্ভব না। আচ্ছা, আমি রুম থেকে বের হয়ে তোর বাসায় যাচ্ছি। এই পাগলামি করিস না। পাগলামি তোরা দুই ভাইবোন অনেক করছস, এবার আমার পালা। ওয়েট, দেখি কি করা যায় বলে রোজ রূপের রুমে গেল। ও কল দিল। আমি রিসিভ করতেই রূপকে দেখলাম ও ঘুমিয়ে আছে। আমি ওকে দেখে আর চোখের পানি আটকাতে পারলাম না। কেঁদেই যাচ্ছি। এই কাঁদবি না একদম, ভাইয়া জেগে যাবে। কেন এমন হলো রে রোজ? রোজ কি বলবে? একদিকে মা, অন্য দিকে ভাই। রোজ চট করে ফোন কেটে দিল। রূপ রোজের হাত ধরে আছে। রোজ তো ভয়ই শেষ। মেয়েটিকে রোজ চুপ করে আছে। রূপ চিৎকার দিয়ে বলে, আনসামি রোজ, আমার বান্ধবী। কাঁপছিস কেন? এমনি। ও নাকি পাগল? দেখে তো পাগল মনে হয় না। আমি রোজকে ফোন দিয়েই যাচ্ছি। রোজ ফোনটি ধর। রোজ মনে মনে বলল, এই রে পাগলির পাল্লায় পড়ে এবার বুঝি আমিও চর খাই। কি হলো, ফোন ধর আর লাউড স্পিকার দে। রোজ ভয়ে রিসিভ করল। এই শাকচুন্নি ফোন কেটে দিলই কেন? বুঝিস না কিছু? আমার কি হচ্ছে? জীবনে প্রেমম করেছিস যে, প্রেমের মর্যাদা বুঝবি বলে কেঁদে ফেললাম। রোজ বারবার চুপ চুপ বলছে। কে কার কথা শোনে? ওই তোর ভাইয়ের দিকে ক্যামের দে, ওকে দেখব। এবার রূপ নিজেই ফোন নিল। আল্লাহ, রূপ জেগে আছে। কি করব এখন? আমি ওকে ভয় পাই নাকি? আমি রূপকে দেখে বললাম, ওই ভূতের মতো তাকিয়ে থেকে কোনো লাভ নাই বলেই ফ্লাইং কিস করলাম। কাল যদি দেখছি সাজুগুজো করে
ভার্সিটিতে আসছেন তাহলে এই কেস টা ক্যাম্পাসে সবার সামনে আপনার ঠোঁটে পড়বে হুম। বাই অনেক রাত হইছে ঘুমে পড়ুন। এই রোজ শোন তোর ভাই যদি বেশি টেরিবেরি করে তাহলে ওর ফেসবুকের পাসওয়ার্ড জন্মের মতো হারাবে বলে দিলাম। যা দুইজনেই ঘুমিয়ে পড় বলেই কেটে দিলাম। রূপ 2 দিন ধরে ফেসবুকে লগ ইন করার ট্রাই করেই যাচ্ছে কিন্তু পারছে না। রূপ কি বলবে ভেবে পাচ্ছে না। রোজের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজ কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু হাত কামড়াচ্ছে। তোর সাথে তো দেখছি ওর বেশ ভালোই মিল। আসলে ভাইয়া মানে চুপ, একদম চুপ। ঠাস করে গালে চর লাগিয়ে দিব। আমায় কেন বকছিস? ও তোর পাসওয়ার্ড কেমনে জানলো? তুমি যদি ওকে না দিস ও হ্যাক করছে হয়তো। ভাইয়া আমরা মানুষ না, তাই আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে গোপন সবকিছু লক করি, যা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় বলেই চলে গেল। রূপকে বেশ ভাবিয়ে তুলছে নাফিসার কথাগুলো। শেষ পর্যন্ত একটা মেয়েকে আইডি দিলাম, তাও আবার মানুষ। যা কাজ, রূপের সাথে কথা বলে মন অন্তত ভরেছে। যা ওকে ভয় দেখাইছি না, মনে হয় না কাল ও স্টাইল দিয়ে আসবে। উফ, এবার শান্তির ঘুম দিতে পারব। পরের দিন হোস্টেল কর্তৃপক্ষ নাজমা আন্টি আমাকে ডেকে পাঠালো। আমি বুঝলাম না আমাকে কেন ডাকছে। আমি যেতেই বলে উঠল, এই মেয়ে, রাতে তোমার রুম থেকে চেঁচামেচির শব্দ কেন পাওয়া গেছে? কই না তো, আমি তো একাই থাকি। তোমাদের মতো মেয়েদের বেশ চেনায় আছে, তোমরা কি করতে পার? অভিভাবকহীন মেয়ে বড় লোকদের ছেলেদের রূপের জালে ফেলে ভোগ ভালয় করতে করতে জানো তোমরা। আমি ওনার কথা শুনে চুপ করে আছি। কি বলবো, উনি হয়তো ঠিকই বলছেন। নাজমা আন্টি বলল, যাও এখন। এরপর যদি কোনো রিপোর্ট শুনি তোমার নামে, তাহলে এই হাত আর শাসন করবে না, সোজা তোমার ঘাড়ে হাত দিয়ে বের করে দিবে। এত বড় কথা বলল উনি। আমি কি করছি? আমি ভার্সিটিতে গেলাম, ক্লাসে বসে আছি। এমন সময় রোজ এসে বলল, কাল ওরকম কাণ্ড করতে গেলি কেন? রূপকে দেখতে মন চাইছিল তাই। আর যেন এরকম পাগলামি করিস না। রূপের নাম্বার দে তো। না, নিষেধ আছে। ভাইয়া বা মম জানলে মেরে ফেলবে, আর আমি না পেলে নিজেই মরে যাব বলে ওর হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা নিলাম। এবার আর তোকে জ্বালাব না। তোর ভাইকে প্রস্তুত থাকতে বলবি বলেই উঠে আসলাম। আমি ক্যাম্পাসের পুকুর পাড়ে শান বাঁধানো ঘাটে পা দুইটো পানিতে নেমে দিয়ে বসে আছি। এমন সময় কাইফ স্যার এসে বলল, হে তুমি এখানে কি করছো? সালাম দিলাম ওনাকে। বসে আছি। স্যার, মন খারাপ? না তো। আপনি এখানে কেন? না মানে তোমাকে একা বসে থাকতে দেখলাম, তারপর আবার মন খারাপ, এই জন্য আসলাম আর কি। স্যার একটু দূরে বসে আমার সাথে কথা বলছে আর হাসানোর চেষ্টা করছে। মনে খুশি থাকলে তো হাসব। এমন সময় রোজ এসে আমাকে ডাকল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম খুব রেগে আছে। আমি বললাম, স্যার তাহলে আসি কেমন? কাইফ গম্ভীরভাবে বলল, হুম।
আমি উঠে এসে রোজকে বললাম, কি হইছে? ভাইয়া শহরের বাহিরে কিছু কাজে যাচ্ছে, চাইলে এখানে তোর কারিশমা খাটাতে পারিস। তোর তো আবার বুদ্ধির অভাব নেই। আমি খুশিতে রোজে গালে একটা কিস করে সেখান থেকে চলে এলাম। কাইফ আর রোজ মুখোমুখি। কাইফ বলল, আর কতদিন ওকে আমার কাছ থেকে সরাবে? যতদিন তুই নামক জন্তুটির সমাপ্ত না হচ্ছে ততদিন। কাইফ চট করে রোজের গলা চিপে ধরে। খুব বার বেড়েছিস না তুই আমার কাছে, চুনোপুটি। আজগর এসে এক ধাক্কা দিয়ে সরে ফেলে রোজ ওকে সাথে সাথে জড়িয়ে ধরে। ও একা না, সাথে আমিও আছি। তুই তো কাপুরুষ, পিছন থেকে বার করতে পটু। কাইফ আজগরকে দেখে কিছু না বলে চলে গেল। এই যে ম্যাম, ও চলে গেছে, এবার তো আমায় ছাড়ুন। রোজ লজ্জা পেয়ে ছেড়ে দেয়। ওর সাথে কেন লাগতে গিয়েছিলেন? ও অনেক ভয়াভয় জিন, নিজের স্বার্থে সব করতে পারে। আমি বুঝতে পারিনি। ওকে এবার বাসায় যান বলে আজগর চলে গেল। আজগর, আমি আপনাকে মনে হয় খুব ভালোবেসে ফেলেছি, আপনি কি বুঝেন না? নাফিসা একটা স্কার্ট, টপস আর ওড়না পরে আছে, চুলগুলো বেনি করা পিছনে, যা কোমর পার হয়ে গেছে। অদ্ভুত সুন্দর একটা মেয়ে, যার চেহারার থেকে মায়া বেশি কাজ করে। আমি রূপের গাড়ির পিছনে বসলাম। একদম লুকিয়ে পড়লাম যাতে ও দেখতে না পারে। একটু পর রূপ গাড়ির কাছে আসল দেন। গাড়িতে চড়ল। স্টার্ট করেতেই আমি মনে মনে ভাবলাম, এখন কিছুতেই ওর সামনে যাওয়া যাবে না। তাহলে এখানেই রেখে চলে যাবে। প্রায় 1 ঘন্টা পর যখন পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চলছে, তখন আমি চিৎকার দিয়ে উঠলাম, রূপ! রূপ গাড়ি ব্রেক করেই পিছন দিকে তাকালো। আমি ভ্রু নাচিয়ে বললাম, কেমন ভয় পাইয়ে দিলাম হুম? ও গাড়ি থেকে নেমে আমাকে গাড়ি থেকে বের করে বলল, এই মেয়ে, তুমি এখানে? হুম, আমিই তো থাকব। কেন, অন্য কাউকে আশা করেছিলা? শাট আপ! কি পাগলামি শুরু করেছ হুম? পাগলামি কই? আমি তো আমার বরের কাছে আছি বলে হাত ধরে আমার হাতের মধ্য নিলাম। ও আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, চলে যাও এক্ষুনি। আমি বললাম, যাব না বলেই গাড়িতে উঠলাম। স্যার, আমার আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। অনেক দূর চলে এসেছি, তাই আমাকে সাথে নিয়ে যেতেই হবে। রূপ আর কোনো পথ না পেয়ে আমাকে নিয়েই চলল। বাছাধন, এইবার লাইনে আইছ। প্রায় আধা ঘন্টা পর দুপুর 2:45 মিনিটে পৌঁছে গেলাম। রূপ একটা হোটেলে গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকে গেল। পিছে পিছে আমিও দৌড় দিলাম। একটা রুম বুক করল। ম্যানেজার বলল, স্যার, আপনি আর ম্যাম এই রুমটা নিন। সুন্দর রুম। আমিও বললাম, ইস, আপনার চয়েস আছে বর। বউকে কেমন রুম দিতে হয়। শ্রী, আমরা কয়েক ঘন্টার জন্য রুম বুক করছি। মিটিং শেষ করলেই ব্যাক করব। আমার মন খারাপ হয়ে গেল। সাথে সাথে আমরা রুমে ঢুকলাম। দারুণ ছিল রুমটা। রূপ বলল, এত শখ করে যখন এসেছ তখন একা কয়েক ঘন্টা বসে থাক। আমি
মিটিং এ যাচ্ছি। ও ওর ল্যাপটপ বের করল এবং বলল, ও নো, এটা নিয়ে আসছি। এটা তো আমি খুলতেই পারছি না। আমি বললাম, ওটা খুলবে না, আমার নাম দিয়ে পাসওয়ার্ড দেওয়া আছে। ও রেগে গিয়ে বলল, সব জায়গায় কেন ফাজলামি কর। আমি ওর কাছে গিয়ে ল্যাপটপ নিয়ে পাসওয়ার্ড এর জায়গায় আমার নাম দিয়ে ক্লিক করতেই খুলে গেল। ও তো অবাক। আমি বললাম, জান কি হলো, দেরি হয়ে যাচ্ছে তো। ও চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। রাতে ভালো ঘুম হয়েছিল না তো, তাই শুয়ে পড়তেই চোখে ঘুম চলে এলো। এদিকে সন্ধ্যা হয়ে গেল। নাফিসা আম্মা ঘরে আইল না, ব্যাপার কি? সমতা বলল, বিপদে পড়েনি তো। আয়মন বলল, একটা কাজ কর, রুমে ওনাকে কেউ খুঁজতে আসলে তুই আম্মার রূপ ধরে থাকবি। এই মেয়ে, ওঠো জলদি। রূপের ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, মেয়ে মেয়ে বলছো কেন? বউ বল, বউ। স্টপ ইয়োর মাউথ, স্টুপিড গার্ল। এই আমার নাম আছে আর আমি স্টুপিড গার্ল না। চল রওনা দিব, আমার ক্ষুধা লাগছে। সেই সকালে খাইছি, এখন অবধি না খেয়ে আছি। রূপ খাবার অর্ডার দিল। খাবার চলে। আসলে আমি খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রওনা দিলাম। আমি কথাই বলেই যাচ্ছি, ও কোনো জবাব দিচ্ছে না। রূপ, থামাও এখানে বলে চেঁচাতে লাগলাম। ও থামল আর বলল, কি সমস্যা হুম? এমনি। রাতটার মধ্য ঘন জঙ্গল, আবার কি শুরু করছ? আমি ডোর খুলে বের হয়ে এলাম। রূপ, জায়গাটা খুব চেনা লাগছে। অহহুম, আমরা আগেও এখানে আসছিলাম। তার মানে কাছেই ঝর্ণা আছে। রূপ বিরক্ত হয়ে বলল, তুমি কি আসবা না? আমি তোমাকে এখানে রেখে যাব? না, আসুন না একটু, বলেই ওর হাত ধরে টেনে বাহিরে আনলাম। রূপকে নিয়ে ঝর্ণার খোঁজে পা বাড়ালাম। হুম, পেয়ে গেছি আমরা, এখানেই আসছিলাম। আমি রূপকে বললাম, রূপ, মনে কর আমরা এখানে আগেও এসেছিলাম। তুমি তোমার বানানো গল্প শোনানো বন্ধ করবে? আমি রেগে গিয়ে বললাম, গল্প যদি বানানো হয়, আমি আপনার ল্যাপটপ ফেসবুকের পাসওয়ার্ড কেমনে জানলাম? তোমার প্রতিটা তথ্য আমি জানি। তোমার কাছে আমার মার লেখার একটা চিঠি আছে, হিব্রু ভাষার। গিয়ে খুঁজে দেখ। তোমার কি পছন্দ অপছন্দ সব জানি আমি, সব। তোমার মা আমার লাইফ শেষ করে দিছে। তুমি বলতে পার আমি কি নিয়ে বাঁচব? রূপের মায়ের কথা তুলতে রূপ খুব রেগে যায়। হেই, একদম মমের কথা বলবা না বলে নাফিসার গলা চেপে ধরে। খুব কষ্ট হচ্ছে, তবুও মুখে হাসি ফুটিয়ে বললাম, আমি তো তোমার হাতে মরতেই চাই। আজ আমি সফল। রূপ চট করে ছেড়ে দিয়ে চলে যেত লাগল। রূপপপ, যেও না আমায় ছেড়ে। তুমি ছাড়া আমি পূর্ণ না। আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। আমি কিন্তু সাঁতার জানি না। ও পিছনে একবারও তাকালো না। আমি রাগে অভিমানে পানিতে ঝাঁপ দিলাম। এবার রূপ পিছন ফিরে দেখল, ও সত্যই ঝাঁপ দিছে। রূপ বিদ্যুৎ গতিতে দৌড়ে এসে পানিতে লাফ দিল। আমার এর মধ্য পানি খাওয়া শেষ।
ও আমাকে উপরে উঠায় নিয়ে আসল। আমি তো বিষম উঠে কাশতে কাশতে শেষ। ও আমাকে কোলে নিয়ে গাড়িতে বসে দিল, দেন গাড়ি স্টার্ট করল। পথে আর একটি বারো কথা বলল না, শুধু এটাই বলল, এত রাতে হোস্টেলে তো তোমায় ঢুকতে দিবে না। কই যাবা ভেবেছ? আমি জাহান্নামে যাই তাতে আপনার কি? রূপ আমাকে আর একা ছাড়তে সাহস পেল না। আমাকে নিয়ে ও সোজা ওর বাসায় আসল। আমি বললাম, তোমার মম আমাকে দেখলে আর আস্ত রাখবে না। টেনশন নেই, মম এখন বাসায় নেই। আমাকে নিয়ে সোজা ওর রুমে গেল। আমি বললাম, আমায় ড্রেস দিন, আমি চেঞ্জ করব। আমি পুরুষ মানুষ, তোমাকে কই থেকে ড্রেস দিব? ওরে আমার কত ভাল মানুষ রে, নিজের বউকে যে চিনতে পারে না সে নাকি আবার পুরুষ? বলেই ভেঙচি কাটলাম। এই তোমার ফাজলামি বাদ দিবা, আমি জাস্ট আর নিতে পারছি না। ওয়েট, রোজের একটা ড্রেস নিয়ে আসছি। আপনি কি পাগল হইছেন? রোজ ঘুমাচ্ছে না, আপনাকে আমার সাথে দেখলে সকালে আপনাকেই ঠাট্টা করবে। আর ড্রেস তো আপনার রুমেই আছে। কোথায় আছে বলে দিলাম। ও বলল, আমার রুমে মেয়েদের ড্রেস আসবে কই থেকে? যান গিয়ে দেখুন বলে আমি ড্রেসিং টেবিলের দিকে চলে গেলাম। কতদিন পরে এই রুমের ভিতর আসলাম। ও চট করে গিয়ে দেখল আমার কথাই ঠিক। আমি ড্রেসটি পরলাম। ও আমাকে কিভাবে পোশাক গিফট করার কথা ছিল আর কিভাবে পরলাম। আমি রুমে এসে দেখি ও চেঞ্জ করে বসে আছে। কতদিন পর এই বাসায় আসলাম। আমার কথার মধ্যচ্ছেদ ঢুকিয়ে রূপ বলল, তুমি বেডে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমিও আপনার সাথে ঘুমাবো। আর ইউ ক্রেজি? নো, আই এম ফাইন। কি আর করা, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ রূপ এসে আমার কাছে শুইল এবং আমাকে জোরে বুকে চেপে গায়ে কম্বল দিয়ে পুরো ঢাকিয়ে দিল। আমি চমকে উঠলাম এবং উঠতে গেলে ও চেপে ধরে। আমি বললাম, বউকে ছাড়া থাকতে বুঝি ভালো লাগছে না? সাথে সাথে আমার মুখ চেপে ধরল। কিছুক্ষণ পর রূপের মা মিনা রুমে প্রবেশ করল। রূপ আর আমি দুইজনেই চুপ। এই রে সারছে। এখন যদি শাশুড়ি মা আমাদের এভাবে দেখে তাহলে তো আমায় আস্ত রাখবে না। সিড মিনাকে ডাকতেই মিনা দরজা লেগে দিয়ে চলে গেল। আমি রূপকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাই পড়লাম। চলবে।